তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সংগঠনের সভাপতি এবং বাংলাদেশেও তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া দীর্ঘদিন থেকে কাজ করছে নজরুল চর্চায়। তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। মজ্জেম হোসেন চৌধুরী। সুদীপেন্দ্র, এই সুন্দর সন্ধ্যায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়ার পক্ষে যারা নজরুলকে ভালোবাসেন, নজরুল সম্বন্ধে যে গবেষণা করেন, এত গুণী জ্ঞানী মানুষের মধ্যে আমি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি মনে করি যে শত সহস্র নজরুলের সৃষ্টি কার্য হাজার বছর লাগবে, চলতে থাকবে এর বিশ্লেষণ এবং গবেষণা করার জন্য। আমরা তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়ার হাজার লক্ষ শত কোটি বাঙালিদের মধ্যে আমাদের এই মহাকবি, সবুজের কবি নজরুল, যাকে আমরা পশ্চিমা বিশ্বে মনে করি গ্লোবাল পয়েন্ট, তাকে আমরা ছড়িয়ে দেব সবার সহযোগিতায়। এবং নজরুল ইনস্টিটিউট আমাদেরকে সবসময় হেল্প করার জন্য কথা বলেছেন, আমরা আগেও এসেছিলাম এবং ওনাদের সহযোগিতা সবসময় পাবো। একরাম সাহেবের সঙ্গে মাত্র কয়েকদিন আগে কথা হলো, উনি আমাদের সমস্ত প্রচেষ্টা নজরুলের জন্য কাজ করার সহযোগিতা করবেন এবং সে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দেশ থেকে বেড়েছে 40 বছর আগে জীবিকার সন্ধানে, কিন্তু বাংলার মাটিকে কখনো ভুলিনি। নজরুলকে আমরা সবসময় মনে প্রাণে আমাদের আছে। যুদ্ধের চেতনায় আজ থেকে 71-এ দেশে তখন মুক্তিযুদ্ধ চলছে, কিন্তু নজরুলকে আমাদের মনে প্রাণে নজরুলের কথা মনে আছে এবং তার কবিতা গানে আমাদেরকে অনেক উদ্ধৃত করেছেন। সেই জন্য অনেক বছর পরে 10 থেকে 12 বছর আগে বা 14 বছর আগে আমরা নজরুলকে নিয়ে প্রথম কাজ শুরু করলাম। আমাদের শ্রদ্ধেয় কাজী শাহজাহান বেলাল এবং শ্রদ্ধেয়া গুলশানারা কাজী, ওনাদের সহযোগিতায় 2001 সনে প্রথম আমরা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অফ নর্থ রিজে আমরা নজরুল কনভেনশন করলাম এবং সেই কনভেনশনে অনেক গুণী জ্ঞানী মানুষ আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রফেসর রফিকুল ইসলাম সাহেব, ওনার সহযোগিতা আমাদের অনেক ছিল, যার জন্য আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি এবং আমাদের লক্ষ্য ছিল যে আমরা প্রবাসে আমাদের এই মহান কবিকে সামনে নিয়ে যাব। কিন্তু অবাক হবেন, তখন 9/11 যুদ্ধে 9/11-এর ধসে, টুইন টাওয়ারের ধসে 3000 নিরীহ আমেরিকান মারা গেছে। কিন্তু সেই সময়ে সমস্ত বিশ্বে মুসলমানদের প্রতি অসন্তুষ্ট, ক্ষিপ্ত, কিন্তু আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় কথা বলিনি, কিন্তু ওনারা খুবই অসন্তুষ্ট। আমরা আমেরিকা ছিলাম, আমরা ভয় ছিলাম। ঠিক তখনই কনভেনশন হচ্ছিল। তো আমরা অবাক হয়ে গেলাম যে যখন আমাদের অনুষ্ঠান দেখলো, শুনলো, নজরুলকে চিনলো, ইউনিভার্সিটি আমাদেরকে বললো যে আমরা কি নজরুল চেয়ার করতে চাই বা নজরুল সম্বন্ধে গবেষণা করতে চাই। ওরা অবাক হয়ে গেল নজরুলের শত সহস্র কাজের কথা শুনে, যে যার মধ্যে সাম্যের, নারীত্বের, আমাদের মুক্তির কথা বলেছে এবং এমন একজন মানুষ পৃথিবীতে কোনো কবির মধ্যে পাইনি, কোনো সাহিত্যিক মধ্যে পাইনি। এবং তার কথা শুনে ওরা অবাক হয়ে গেল যে এত গুণী জ্ঞানী মানুষ থাকতে আমরা এই চতুর্থ বিশ্বে গরিব দেশ থেকে, যে উন্নয়নশীল দেশ থেকে যেই কবি আছে তাকে আমরা চর্চা করি না কেন। আমরা হাত বাড়ালাম, আমরা ওদের সহযোগিতায় আমরা প্রতি বছর লেকচারশিপ প্রোগ্রাম করি। আমাদের দেশ থেকে বিশেষজ্ঞ গবেষকরা যায় এবং আমি গর্বের সঙ্গে বলতে চাই, রেচেল ম্যাকডারমি আমাদের অনুষ্ঠানে আজ থেকে অনেক বছর আগে, এবং ওয়েস্টার্ন ল্যাংলি, যিনি কবি একটা প্রবন্ধ লিখছেন, এক বই লিখছেন, তার 6ম প্রকাশনা হয়ে গেল। সব কিছু আমরা দাবি করি যে তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়ার সহযোগিতায় হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে নেটওয়ার্কিংয়ের মতো কানেকশন বিল্ড করা। আমরা নাম দিয়েছি সেতু বন্ধন করব দেশের সঙ্গে। এখন সেতু বন্ধন করতে দেশের সঙ্গে আমাদের সম্পূর্ণ চেষ্টা আমাদের ছিল, যার জন্য 2 বছর আগে আমরা তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া ঢাকা চ্যাপ্টার করলাম। আরিফ ইকবাল আমাদের কোঅর্ডিনেটর, ওর মাধ্যমে আমরা কাজ শুরু করলাম। এখানে নজরুল ইনস্টিটিউট আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছেন এবং সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে গেলাম। এবং এখন আমাদের একটা উদ্দেশ্য আছে, 65,000 গ্রামে, স্কুলে আমরা নিয়ে যাব নজরুলকে।
আমার এক গ্রামে নাসিরনগর থানার জাহাগ্রাম, সেই স্কুলে আমরা প্রথম কাজ শুরু করলাম আজ থেকে বছরখানেক আগে। সেই স্কুলের 400 স্টুডেন্ট সবাই কৃষক নতুবা ছেলে। তাদের কাছে আমরা বললাম নজরুল সম্বন্ধে, তারা শুনে অবাক মানে তারা বুঝতে পারলো না নজরুল যে তাদের এত কাছের মানুষ। আমি বললাম যে দেখো, দুঃখ কষ্ট দারিদ্র্য তোমরাই বুঝবে, দুঃখ কষ্ট দারিদ্র্যের সেই ব্যর্থতা না, এটা নজরুলের জন্য কোনোদিন বাধা হয়ে দেখা দেয়নি। সুতরাং আমরা চাই, এবং ওরা যখন জানলো সত্যি তো, ওরা আশার বাণী পেল, ওরা বললো সত্যি তো আমরা গরিব, আমরা অসহায় বলে আমরা যে চুপ থাকবো, আমরা এগিয়ে যাব নজরুলের মতো। এখন সেই স্কুলে কাজ হচ্ছে আমাদের, বিশ্বাস করবেন না, এ পর্যন্ত 5টা কি 6টা স্কুল অলরেডি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কুলাউড়া, দিনাজপুর, ঝিনাইদহ, নরসিংদী এবং আরও কিছু গ্রামের স্কুল যোগাযোগ করেছে। আমরা ওদেরকে কথা দিয়েছি নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করার জন্য, ওনারা রাজি হয়েছেন। আমরা বইপত্র দেব এবং প্রত্যেক বছরে আর্থিক অনুদান দেব যারা নজরুল সম্বন্ধে কাজ করতে চায়। সেই লক্ষ্যে আপনারা যে তালি দিলেন, সুতরাং আপনাদের সমর্থন ছাড়া আমরা কিছু করতে পারবো না। সুতরাং আমরা অনেক ধন্য যে আমরা সাহস পাচ্ছি যে আমরা এগিয়ে যেতে পারবো। এবং আপনারা বিশ্বাস করবেন না, অনেক গ্রামের স্কুলে আমার কয়েকটা টিভি চ্যানেল হলো, আমার ইন্টারভিউ হলো, তখন ওই চ্যানেলের মাধ্যমে আমি জানলাম সমস্ত বাংলাদেশকে যে কোনো স্কুল যোগাযোগ করতে চায় নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে যোগাযোগ করতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণভাবে এগিয়ে যাব। আমাদের টিম আছে, সেই টিম সেই স্কুলে যাবে, গিয়ে নজরুলের সম্বন্ধে কথা বলবে। প্রত্যেক মাসে একটা লেকচারশিপ প্রোগ্রাম হবে। এবং আবারও বলছি, নজরুল ইনস্টিটিউট একরাম সাহেব উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে করবেন। আচ্ছা, এই পক্ষে আমি আরেকটা কথা বলতে চাই। নজরুল স্কলারশিপ আমরা প্রথম শুরু করেছি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অফ নর্থরিজ। সেখানে নজরুল স্কলারশিপ দেওয়া হবে 3জন কি 4জনকে যারা নজরুল সম্বন্ধে কথা বলেন, নজরুল সম্বন্ধে কাজ করেন। এখন আমাদের লক্ষ্য, আমরা নজরুল কর্মী, আমরা সৈনিক নই, আমরা নজরুলের ডাকপিয়ান। সেই ডাকপিয়ানের ভূমিকা পালন করে গ্রামের 65,000 গ্রামে স্কুলে আমরা নজরুলকে পৌঁছে দেব। সেই লক্ষ্যে আমরা চাচ্ছি, আমরা নজরুল সম্বন্ধে খুব কম জানি, আমরা ওইখানে কাজ করে খাই, বিদেশে আছি জীবিকার সন্ধানে, কিন্তু আমাদের বিশেষজ্ঞ যারা আছেন তাদের সহযোগিতায় আমাদেরকে যদি সহযোগিতা করেন এবং আমাদেরকে যদি পথ দেখান কীভাবে আমরা 65,000 গ্রামে স্কুলের গরিব ছাত্রদের মধ্যে তুলতে পারি। আমাদের ধারণা, এই ছোট্ট ফুলগুলিকে, ছোট্ট প্রজন্মকে যদি আমরা তুলতে পারি, তারাই নজরুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই লক্ষ্যে আমরা আছি, আমরা থাকবো, কাজ করে থাকবো। আপনাদের সহযোগিতা আমাদের দরকার। অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। সুধীবৃন্দ, শুভ অপরাহ্ন। আমি এখানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। আমি বিনম্র কৃতজ্ঞতা জানাতে চাই নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব একরাম আহমেদকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্যে, এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বিশেষ অতিথি জনাব মোয়াজ্জম, শ্রদ্ধেয় আলোচকবৃন্দ ডক্টর নিয়াজ জামানকে ও নাশিদ কামালকে এবং সভাপতি প্রফেসর রফিকুল ইসলামকে আজ আমার বক্তব্যের উপর কমেন্টস করার জন্যে। আমাকে ক্ষমা করুন, কিন্তু আজকে আমার বক্তব্য আমি ইংরেজিতে পরিবেশন করব। The title of my talk is actually a little longer than what is in the program. The title of the talk is Can an Iconic Poet Have Literary Heirs? The Interesting Case of Qazi Nazrul Islam. How should we class Qazi Nazrul Islam? To whom should we compare him? What kind of an expert or genius or exemplary character is he? In the relatively brief time that I have been studying Nazrul Islam, I have noticed that people tend to place him in particular categories, which they then use to argue his preeminent greatness. For example, Nazrul is said to be the national poet of the rank and importance of any national poet anywhere. His poetry is compared to that of Yeats, Burns, Wordsworth, Pushkin, etc. Or
Nazrul is said to be a Renaissance man, an artist of the stature of Tagore, whose prodigious talents in many arenas of literary and musical composition make him one of the top 2 icons of Bengali culture. Or Nazrul is said to be a pioneer of humanism and compassion for women, for the downtrodden poor, for political prisoners, for children. In this respect, he can be compared to other poet activists like Maya Angelou or Pablo Neruda. Or, finally, Nazrul is lauded as a champion of interreligious harmony, someone who refuses to elevate one religious tradition over another, or, we might say, someone who criticizes religious bigotry and intolerance whenever he sees it. In this case, one might compare him to the North Indian poet Kabir, or to Chittaranjan Das, writers and leaders beloved for their tolerant spirit. One category that I have never heard anyone use for Nazrul, however, is that of innovator or inventor, someone like Thomas Edison or Pablo Picasso or Charles Darwin, who is known for creative leaps that result in something totally new, whether a machine, a genre, or a theory. Scholars who write about the creative process argue that creative advances often involve bringing together of independent cultural streams, elements that usually do not go together. In English, we hear the colloquial expression, to think outside the box. This means to approach a problem or an idea or two things that have not been joined before by association. Describing the same phenomenon in a different vocabulary, Robert Weisberg, in his book, Creativity, Understanding Innovation, attributes creativity to what he calls divergent thinking. In this short talk, I want to consider Qazi Nazrul Islam as an innovator. We know that he was constantly experimenting. In the 1920s and 1930s, the period of his greatest literary activity, he was constantly translating, adapting, accommodating, transcribing, creating anew for the Bengali language. Musically, he revived uncommon ragas, created new ragas, and experimented with classical ragas, the likes of which no one had ever heard before. He translated into Bengali Persian and Arabic classics, such as the rubayats of Hafiz and of Omar Khayyam, as well as the concluding section, the Ampara of the Quran, in the process enriching Bengali as a receiving language. He pioneered the genres of the Bengali ghazal and the Bengali Islami giti. In the 1920s, he was involved in all modes of modern media in Calcutta, gramophone, radio, theater, and cinema. Many of these literary and musical innovations occurred because Nazrul fused things that had not been brought together before. Bengali music and classical ragas, the Bengali language and Arabic and Persian classics, the Urdu and Persian forms of the ghazal and Bengali linguistic conventions, and devotional music and a religious tradition that was fiercely prohibitive of music and worship sacrifice. Not only the fact of Nazrul's inventiveness, but also its nearly standalone character. When Rammohun Roy started patronizing Bengali journalism in 1821, in essence, a British genre in a Bengali medium, it gave rise to a long and successful trajectory of journalism in the Bengali language. Likewise, the Bengali novel, pioneered by Bankim Chandra Chatterjee in 1865, was a new form, written in prose, which was also new, and a novel. To my knowledge, and I look forward to being corrected if I am wrong, Nazrul has left no literary heirs of this sort. To be sure, patriotic poetry, children's poetry, essays, modern Bengali songs, and other genres that Nazrul wrote in are still alive and well. But certain of his most treasured innovations, such as his ghazals and his Islami giti, have not taken on an independent life of their own, or so it seems. Nazrul's own ghazals and Islami giti remain popular and are included in musical repertoires and religious contexts in Bangladesh today. But I cannot find evidence that the genres themselves have inspired new composers. This short paper attempts to analyze why. Is the reason for the standalone quality of these compositions the fact of Nazrul's inimitable genius? Or is there something inherent in the genres themselves
which inhibits their adoption by literary heirs. My questions, indeed my interest in this topic, arise from my ongoing project on the modern-day legacy of Qazi Nazrul Islam. Let me begin with Qazi Nazrul's ghazals. The ghazal as a genre originated in 6th century Arabic verse. Early ghazals focused on two main themes: a celebration of wine, woman, and song, and the grieving lament over lost love. By the time the genre passed over into Persian in about the 11th century, the poetry had gained mystical overtones, with separation, pain, and longing being understood at the heart of true love. The Urdu ghazal was developed in the Deccan under the Mughals. The classic period of Urdu ghazals is the 18th and 19th centuries, and the two greatest poets of the tradition are Mir Muhammad Taqi Mir and Mirza Asadullah Khan Khalid. The Urdu ghazal included mixed Urdu and Persian verses, and a poet was trained by memorizing literally thousands of verses by prior Persian and Urdu ustads. The poet's acquired virtuosity was showcased in groups, where poets would delight and compete with each other in public recitations. In terms of content, the Urdu ghazal is a set of two-line verses with a meter, a rhyme scheme, and the first-person voice of a passionate lover who laments his access to the beloved. The helplessness and/or transcendence of the lover's state are expressed through the tropes of drunkenness, sex, madness, and death.